অপরূপ লাগছে, পাগল করার মতো মারাত্মক, ঘায়েল করার মতো চোখ আর মুগ্ধ করার মতো চুলে গোলাপ আর কদম। আর কি লাগে সৌন্দর্য ফুটিয়ে তুলতে। ইস, মিষ্টির দোকান, কি সুন্দর যে লাগছে তোমাকে, আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি। চলো, সবাইকে দেখানো উচিত আমার মিষ্টির দোকান আসলে কত সুন্দর। সাফার গালের দুপাশ লজ্জায় লাল হয়। মাথা নিচু করে সে নিজের লজ্জা লুকোতে ব্যস্ত। সাফা রাফার সাথে নিচে নামে। বাড়ির সাজ দেখে সাফা হা করে দেখে সব কত সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছে। চারপাশে আলো আর ফুলের সমারোহ। হালকা সফট মিউজিক চলছে, পরিবেশটাই আলাদা হয়ে গেছে। সিঁড়িতে আসতেই সাফা নিজের দিকে তাকিয়ে কাউকে খুঁজতে শুরু করে, আর সে হচ্ছে নিভ্র। কিন্তু তাকে দেখা যাচ্ছে না। নিচের মানুষগুলোকে দেখে সাফা একটু নার্ভাস হয়। ওর বয়সী মেয়েরা ওয়েস্টার্ন ড্রেস পরেছে, ভারী মেকআপ করেছে, কিন্তু সাফা তো অতি সাধারণ। সবাই তাকে কেমন কেমন করে দেখছে। রাফা পাশে থাকায় সবার চোখ সিঁড়ির দিকে। সবাই তাকিয়ে সাফাকে দেখছে, সবার চোখে যেন সরছে না। নিভ্র মাত্র সাংবাদিকদের সাথে কথা বলে দরজা দিয়ে ঘরে ঢুকছে। নিভ্রর চোখ সিঁড়ির দিকে যেতেই তার লাগানো ঠোরজোড়া আপনা আপনি আলাদা হয়ে যায়। এক দৃষ্টিতে নিভ্র তাকিয়ে থাকে। এই দৃশ্য দেখে চোখ ফেরানো দেয়। স্নিগ্ধ কাজল কালো চোখে যেন থমকে আছে নিভ্র। এই প্রথম নীলাভ চোখে কাজল দেখে নিভ্রর যেন সব থমকে গেছে। নীল কালোর মিশ্রিত এক মায়াময়ী চোখ। ইস, নিভ্রর মনের অজান্তেই হাত বুকে চলে যায়। ব্যথাটা আবার হচ্ছে। এই মেয়েটাই দায়ী এই ব্যথার জন্য। সব মেয়েদের চোখ যেখানে নিভ্রতে আটকে আছে, নিভ্রর সবুজ চোখ জোড়া আটকে আছে সবুজ শাড়িতে মোড়ানো এক কাজল কালো নীলাভ চোখের অধিকারী মেয়ের ওপর। রাফা হাত ধরে সাফাকে নামায়। সাফা নিচে নামতেই ইফতিকার আর মোহনা তাদের আত্মীয়দের সাথে পরিচয় করিয়ে দেয় তাকে। সবার ভাব দেখে সাফা অবাক। সবাই সাফাকে এমনভাবে পরিচয় করিয়ে দিচ্ছে যেন সাফা তাদের নিজেদের মেয়ে, পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। সাফা নিজেকে সাফার এখন আর একা একা লাগছে না। ইফতিকারের এক ভাই আর এক বোন আছে, আর মোহনার একটা বোন আছে, তাদের ছেলে মেয়ে আছে। তারাও এসেছে, নামি দামি লোকেদের আনাগোনা। মন্ত্রীর মেয়ের এঙ্গেজমেন্ট বলে কথা। রাফা সাফাকে সঙ্গে নিয়ে নিশানের সামনে দাঁড়ায়, তারপর বলে, এটাই হলো আমার মিষ্টির দোকান, দেখো একদম মিষ্টির মতো, তাই না? নিশান হাসে রাফার কথা শুনে। সাফার দিকে তাকিয়ে সে বলল, কিউট গার্ল, সম্পর্কে আমি তোমার জিজু হব আর তুমি শালিকা। সাফা লাজুক হাসে, জবাবে বলে, হুম। এবার নাম বলো। সাফরিনা সাফা। আমি কিন্তু আগে থেকেই তোমার নাম জানতাম, তবুও জিজ্ঞাসা করেছি। নিশানের এমন কথায় রাফা এবং সাফা হেসে ওঠে। একটু দূর থেকে দাঁড়িয়ে সে হাসি দেখে নিভ্র। নিভ্রর এখন সাফার সামনে দাঁড়িয়ে বলতে ইচ্ছে করছে, তোমাকে খুব সুন্দর লাগছে, কিন্তু সে বলতে পারছে না। সাফার সামনে দাঁড়ালেই কেমন যেন সব গুলিয়ে ফেলে নিভ্র। নিভ্রর আশেপাশে মৌমাছির মতো মেয়েরা ঘুরঘুর করছে। নিভ্র জাস্ট বিরক্ত এদের প্রতি। এদের জন্য সে সাফাকে ভালোভাবে দেখতেও পারছে না। এটা নিভ্রকে খুব জ্বালাচ্ছে। নিভ্র সোফায় বসে আছে, একটা মেয়ে তার পাশে বসে পড়ে। নিভ্র ভ্রুজোড়া কুঁচকে একবার তাকায় তার দিকে। কালো রঙের হাঁটুর উপর একটা স্টোনের কাজ করা জামা পরেছে মেয়েটা। মুখে আলকাতরা মানে মেকআপে ভরা। নিভ্রর মনে হচ্ছে তার গায়ের পারফিউমের চাইতেও এই মেয়ের মেকআপের গন্ধটা আরও বেশি করা। নিভ্র উঠে দাঁড়াতে যাবে, তার আগেই মেয়েটা বলে ওঠে, হাই, আমি নাতাশা। আমি আপনার অনেক বড় ফ্যান। একটু কি কথা বলা যাবে? নিভ্র কথা বলার পরিস্থিতিতে নেই। সে এখন এক কদম গোলাপের মিশ্রিত মেয়েকে দেখতে ব্যস্ত। কেউ যখন কিছুতে অধিকভাবে মনোযোগী হয়, তখন তার আশেপাশের কেউই যদি তাকে খুব প্রয়োজনীয় কথাও বলে, তবুও সে বিরক্ত হয়। আর এখানে এই মেয়ে তাকে বেহুদা কথা বলছে। নিভ্রর চোয়াল শক্ত হয়, ঘটিন চাহনি দিয়ে মেয়েটার দিকে তাকায়। সাথে সাথে মেয়েটা মাথা নামিয়ে উঠে দাঁড়ায়, আর কথা না বলে সামনে রেখে বিদেয় হয়। নিভ্র আবার চোখ তুলে শীতল চাহনি দিয়ে সাফাকে দেখে। সাফা একপাশে দাঁড়িয়ে কথা বলছে রাফা আর নিশানের সাথে। সাফার চোখ এখনও নিভ্রকে একটাবার দেখার জন্য অপেক্ষায় আছে। সাফা চারপাশে একবার চোখ বুলিয়ে দেখে। নিভ্রকে না দেখে নিরাশ হয়ে
সে রাফার দিকে তাকাতে যাবে, তখনই সোফায় নিভ্রকে বসে থাকতে দেখে। হাঁটুতে হাত রেখে দুহাত মুষ্টিবদ্ধ করে এদিকেই তাকিয়ে আছে। আজ সাদা পাঞ্জাবি পরেছে সে। সাদা পাঞ্জাবিতে তাকে এক স্নিগ্ধ পুরুষ মনে হচ্ছে। কপালের চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিল না। হাতের কালো ঘড়িটা লোমশ সাদা হাতে লেপটে আছে, তাই বেশি আকর্ষণীয় লাগছে। দুজনের চোখাচোখি হয়। সাফা লজ্জা পেয়ে চোখ সরায়। আংটি বদল হবে তাই নিশান আর রাফা আলাদাভাবে সামনে চলে যায়। সাফা একপাশে দাঁড়িয়ে আছে, নিভ্র এগিয়ে সে তার পাশে দাঁড়ায়। সাফা একবার চোখ ঘুরিয়ে দেখে। হঠাৎ করে নিভ্রকে নিজের পাশে দেখে সাফা অবাক হয়। নিভ্র ভাবলেশীনভাবে দাঁড়িয়ে আছে, বুকে হাত গুজে সাফা প্রশ্ন ছুড়ে বলল, আপনি এখানে? কেন, হাসতে পারি না নাকি? সেটা না, সবাই কেমন করে যেন তাকায়, মনে হচ্ছে মেয়েগুলো আমাকে টুপ করে তুলে টপ করে গিলে ফেলবে। নিভ্র মুচকি হাসে। সাফার এমন কথাগুলোই তার বেশ ভালো লাগে। শুনলে শুধু শুনতেই ইচ্ছে হয়। নিভ্রর হাসি দেখে সাফা কপাল কুঁচকে এলো। চোখ ছোট ছোট করে নিভ্রর দিকে তাকিয়ে সে বলে, হাসেন কেন নিজে নিজে? আমাকেও বলেন, আমিও হাসি। এমনি হাসছি, আমার হাসির কোনো কারণ লাগে না। ওকে, তাহলে তো আপনি পাগল। পাগল হাসে 3 বার, একবার বুঝে, একবার না বুঝে, আর একবার সবাই হাসে তাই। আর আপনার হাসির যেহেতু কারণ নেই, তাহলে আপনি... নিভ্র চোখ রাঙিয়ে তাকায়। সাফা এবার সংযত হয়। না মানে এমনি বলছিলাম আর কি, আপনি হয়তো জানেন না তাই। কথাটা বলেই সাফা সরে যেতে চায়। নিভ্র সামনের দিকে তাকিয়ে সাফার ডান হাত খপ করে ধরে ফেলে। সাফা আকস্মিকভাবে স্তব্ধ। চোখ বড় বড় করে সে নিভ্রর দিকে তাকায়। নিভ্র এখনও সামনে তাকিয়ে আছে। এভাবেই সে বলে, এত নাড়াচাড়া করছো কেন? শান্ত হয়ে দাঁড়াও। সাফা দাঁড়িয়ে পড়ে, তবে সামনের দিকে না তাকিয়ে নিভ্রর দিকে তাকিয়ে থাকে। এভাবে তো সে সারা জীবনই নিভ্রর বাম পাশে থাকতে চায়। সাফা এভাবে তাকিয়ে থাকতে দেখে নিভ্রর ভ্রু তুলে প্রশ্ন করে, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? সাফা মাথা নাড়িয়ে বোঝায় কিছু না। সাফা সামনে তাকায়, তার বুক দুরু দুরু করে কাঁপছে। নিভ্রর ছোঁয়াগুলো তার শরীরে সবসময় কম্পনের জন্ম দেয়। সাফা ঠোঁট চেপে হাসে, মাথা নিচের দিকে দিয়ে সে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। নিভ্র সে হাসি দেখে ঠোঁটে কামড়ে ধরে নিজের। সাফার এমন বোকা বোকা কথাগুলো তাকে মাতাল করে ইদানিং। এই ফিলিংসের নাম কি দেবে সে? কিভাবে নামকরণ করা উচিত বুঝতে পারছে না নিভ্র। নিভ্র সামনে তাকায়, হাতের ভাঁজে এখনো সাফার হাত। কিছুক্ষণ পরে নিস্তব্ধতা ভেঙে নিভ্র প্রশ্ন করে, জীবনের লক্ষ্য কি? লেখাপড়া করে কি করতে চাও তুমি? সাফা ভাবলেশীনভাবে জবাব দেয়, আমার জীবনের লক্ষ্য বলতে একটা ফ্যাশন হাউস খুলবো, আব্বুকে নিজের কাছে নিয়ে আসবো আর বিয়ে করব। সাফার লাস্টের কথা শুনে নিভ্র বিষম খায়। চোখেতেই তার দিকে তাকিয়ে অবাক হয়ে কিছুক্ষণ ভাবতে থাকে, বলে কি এই মেয়ে বিয়ে করবে? এটাও কি কারো লক্ষ্য হতে পারে? এটা নিভ্রর জানা ছিল না। নিভ্র সাফার দিকে তাকিয়ে তারপর ভারী অবাক হওয়া গলায় বলে, বিয়েও কারো জীবনের লক্ষ্য হয়? হয়তো এটাই তো বড় লক্ষ্য। এমন করে তাকিয়ে আছেন কেন? আপনার তো এখন এটাই লক্ষ্য হওয়া উচিত, সেটা হলো বিয়ে। আমার তো তাও 3 স্টেপ বাকি, আপনার আর বাকি নাই, তাই আপনার বিয়ে করা উচিত। নিভ্র সাফার কথায় চোখগুলো আরো বড় বড় করে ফেলে। কি বলে এই মেয়ে? বিয়ের জন্য এত দুপা এগিয়ে রেখেছে। ছেলে হলে গলায় মালা দিবে। নিভ্র চিন্তায় পড়ে, ভয়ও করছে। মেয়েটা ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। নিভ্রর এমন ফেস দেখে সাফা দাঁত কেলিয়ে হেসে দেয়। নিভ্র চোখ মুখ কুঁচকে তাকায়। সাফাকে মাঝে মাঝে তার উন্মাদ মনে হয়, আর ইদানিং তার নিজেকেই ভয়ঙ্কর উন্মাদ মনে হয়। সাফা নিভ্রর চোখের উপর হাত নাড়িয়ে বলে, মজা করছিলাম, আপনি তো পুরাই সিরিয়াস হয়ে গেছেন। দেখেন, আপনার বিয়ে করতে ইচ্ছে হলে করেন, আর না হলে নেই। আমি কিন্তু করবই, শুধু একটা ছেলের প্রয়োজন। নিভ্রর বুকে চিনচিনে ব্যথাটা তীব্র হয়। চোখ জ্বলে ওঠে, মুখ শুকিয়ে যায়। সাফা সামনে তাকায়। নিভ্র জানে সাফা মজা করছে, তবুও তার কষ্ট হচ্ছে। এত কষ্ট কেন তার? এই বুকে এত ব্যথা হয় কেন? এটাই নিভ্র বুঝতে পারে না। ডক্টর হয়ে, হার্ট সার্জন হয়েও সে নিজের হার্টের রোগ বুঝতে পারছে না। রাফার আংটি বদল হয়, সবাই তালি দিয়ে ওঠে। সাফা খুশিতে চকচক করে বলে, ওনাদের খুব সুন্দর লাগছে, তাই না? নিভ্র সেদিকে মন নেই। সে আবছা আলোতে সাফাকে দেখছে। সব দিকে অন্ধকার, সব লাইট রাফা আর নিশানের ওপর। নিভ্র তাকিয়ে আছে সাফার প্রসারিত ঠোঁট জোড়ার দিকে, আর সেই লাল আভার গালে দিকে। অভ্র বিপরীত পাশ থেকে তাকিয়ে এই দৃশ্য দেখছে। তার ভালো লাগছে। কষ্টগুলো আঁকড়ে ধরলেও তাকে কাবু করতে পারেনি। নিভ্র
স্বাস্থ্য গলায় বলে, খুব সুন্দর লাগছে, অপসরের মতো। গোলাপে মণ্ডিত কদমের বাহারে জড়িয়ে আছে তার চুল, কাজল কালো নীলাভ চোখ, হাত ভর্তি ঝুমুর ঝুমুর শব্দ, আবেগে হাসি। সাফা অবাক হয়। সে চোখ সরিয়ে তাকায় নিভ্রর দিকে। নিভ্রর চোখ নিজের মধ্যে দেখে সাফা হকচকিয়ে যায়। নিভ্রর চোখে চোখ রাখে সাফা। নিভ্র চোখ সরিয়ে ফেলে। অভ্র এই দৃশ্য দেখে হাসে। মনে মনে বলে, চোখে চোখ রাখতে পারলেই তুই সফল। তোর সুপ্ত ভালোবাসা প্রকাশিত হবে তবে। সাফা একপাশে দাঁড়িয়ে আছে। একটা ছেলে তার হাতে একটা চিরকুট ধরিয়ে তাকে নিচে ঝুঁকতে বলে। সাফা নিচে ঝুঁকে আসতেই ছেলেটা টপ করে সাফার টুল পড়া গালে একটা চুমু আঁকে। সাফা অবাক হয়ে হাঁ করে থাকে কিছুক্ষণ। ছেলেটা ফিস করে বলে, ভাইয়া বলেছে তোমায় একটা আদর দিতে তার পক্ষ থেকে, তাই দিয়ে দিলাম। তোমার গাল কি নরম? ছেলেটা দৌড়ে পালালো। সাফা গালে হাত দিয়ে ভাবে, এই ভাইয়াটা আবার কে? সাফা কাগজটা খুলে চোখের সামনে ধরে। তাতে কালো কালিতে লেখা। ছাদে এসো, জাস্ট 5 মিনিট সময়। সাফা বুঝতে পারছে না তার কি যাওয়া উচিত নাকি না যাওয়া উচিত। সাফা এসব ভাবতে ভাবতে ছাদের দিকে অগ্রসর হয়। একটা রুম পেরিয়ে যেতেই কেউ তাকে টেনে দেয়ালের পাশে নিয়ে আসে। সাফা এমন কাণ্ডে ভয় পেয়ে যায়। চোখ বুজে সে দীর্ঘশ্বাস নেয়। সাফা চোখ খুলে সামনে তাকাতেই অবাক হয়। ভয়ে তার হাত পা কাঁপছে। সাফা চেঁচিয়ে উঠতে যাবে, তার আগে সামনের ব্যক্তি তার মুখ চেপে ধরে। সাফা চিৎকারের চেষ্টা করছে কিন্তু পারছে না। সে এটাই ভাবতে পারছে না শাহিন এখানে কি করছে। সাফাকে ঘামাচ্ছে, হাত ছাড়াতে যাচ্ছে সে। শাহিন সাফার হাতটা আরো জোরে চেপে ধরতেই ঝুমঝুম শব্দে চুড়িগুলো ভেঙে তার হাতে ঢুকে যায়। শাহিন হিংস্র গলায় বলে, চেঁচাবেন না সাফা, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই, কথা বলার সময় দাও। সাফা মাথা ঝাঁকাচ্ছে। তার একদম এই ছেলেটাকে ভালো লাগে না, উল্টো ভয় লাগে খুব। সাফার চোখ ভিজে আসে, শ্বাস আটকে আসে। সাফা কান্নায় ভেঙে পড়ে। মনে মনে আল্লাহকে ডাকছে যাতে তিনি কাউকে পাঠায়। এই ছেলে মোটেও ভালো না, এর মন মানসিকতা সব খারাপ। নিব্র সাফার জন্য অপেক্ষা করছে ছাদে। সাফাকে সে সরাসরি জিজ্ঞেস করতে চায় তার কি হয়েছে। নিব্র নিজের ভাবনায় নিজেই অবাক। ডাক্তার হয়েও সে সাফাকে প্রশ্ন করতে চায় তার নিজের কি হয়েছে। নিব্র নিজের চুল পেছনে টেনে নেয়, পাঞ্জাবির হাতা আরো উপরে তুলে নেয়। নিভ্র ঘুম হচ্ছে না। সব জায়গায় সে সাফাকে দেখে। কিছুক্ষণ আগেই রহমত চাচাকে সাফা ভেবে কি বলে দিয়েছে তার ঠিক নেই। তাকে সবাই মোটামুটি এখন পাগল ভাবছে। নিজের এমন পরিবর্তনে সে নিজেই অবাক। নিভ্রনীল শেখাত চৌধুরীর এমন অবস্থার জন্য সাফাই দায়ী। তাই সাফাকে সে প্রশ্ন করবে তার কি হয়েছে, তাকে এই সাফা কি করেছে, কেন তার সব কিছু সাফাতেই শুরু, সাফাতেই শেষ হয়। শুধু সাফা সাফা আর সাফা। হকস্ট্রিকের বাড়ি খেয়েই তার এই অবস্থা, এর একটা বিহিত করতে হবে। কিন্তু সাফা এখনও আসে না কেন? মেয়েটা এত কেয়ারলেস, কখন কি করতে হয় এটাই তার মাথায় থাকে না। নিভ্রর রাগ হয়েছে। যেখানে নিভ্রর জন্য সবাই অপেক্ষা করে সেখানে নিভ্র কিনা সাফার জন্য অপেক্ষা করছে। ভাবা যায় কি সাংঘাতিক ব্যাপার। সাফার সাথে দেখা হওয়ার পর থেকে তার জীবনটা সাংঘাতিকভাবে বদলে গেছে। তার মাঝে বুকে ব্যথার রোগ দেখা দিয়েছে। কতবার টেস্ট করেছে কিন্তু সব নর্মাল বলছে। নিজের সিনিয়র জুনিয়র সব ডক্টরকে দেখানো শেষ, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। সব হয়েছে সাফার জন্য। এই সাংঘাতিক রোগের ঔষধও এই সাংঘাতিক মেয়েই দিতে পারবে। নিভ্রর এখন সাফাকে প্রয়োজন। সাফার মতো চঞ্চল একটা মেয়েকে নিষ্প্রাণ হয়ে বসে থাকতে দেখে কারোরই ভালো লাগছে না। হাত ভর্তি রক্ত দেখে ইফতেখার সহ সবাই আহত চোখে তাকিয়ে আছে তার দিকে। কষ্টে সবার বুক ছিঁড়ে নিঃশ্বাস বেরিয়ে আসে। ইফতেখার সাফার মাথা নিজের বুকে চেপে আছে। বাড়িময় রমরমে পরিবেশটা এখন নেই। নিভ্রর হাত রক্তাক্ত হয়ে আছে। বাড়ির বেশিরভাগ কাচের জিনিসগুলো সে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। অভ্রর ঘামে একাকার অবস্থা, তার মাথা ধরে আছে। পরিশ্রম হয়েছে আজ খুব। নিভ্র একবার সাফার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। সাফাকে চঞ্চলতায় তার কাছে বেশি ভালো লাগে। এই শান্ত নিষ্প্রাণ সাফাকে তার ভালো লাগছে না। একে দেখলে কষ্টে তার কলিজায় ব্যথা হয়, খুব ব্যথা। ওই জানোয়ারটাকে খুন করতে পারলে নিভ্রর এই ব্যথা কিছুটা কমতো। নিভ্র ভাবতেও পারছে না আর একটু দেরি হলে কি হতে পারত। এটা ভাবতেই তার নিজের চুল রক্তমাখা হাতে পেছনে সেট করে সে। শরীর এখনও থরথর করে কাঁপছে। কিছু সময় আগে নিভ্র ঘড়ি দেখছে। মেয়েটাকে 5 মিনিট সময় দিয়েছিল আর এখন 10 মিনিট ওভার হয়ে গেছে। তবুও সাফার আসার নাম নেই। নিভ্র রাগ উঠছে।
সাফা সব সময় নিজের মন মতো চলে, তার কথার কি কোনো দাম নেই? বাচ্চাটাকে দিয়ে সে চিরকুট পাঠিয়েছে, তার সময়ও এখন আরও বেশি হয়ে গেছে। সাফা এখনও নিজের পদধূলি ছাদে দিল না। মেজাজ খিচে আসে নিভ্রর, তাই রেগে থামথাম পা ফেলে সে নিচে যায়। মেয়েটার কেয়ারলেস ভাব দিন দিন বাড়ছে, এর একটা ব্যবস্থা করতে হবে। ঠাটিয়ে দু একটা নিভ্রনীলের হাতের খেলে সোজা হয়ে যাবে। যেখানে নিভ্রনীল কারোর জন্য 1 মিনিট অপেক্ষা করে না, সেখানে এত সময় অপেক্ষা করেছে সে। তারপরও সাফা এলো না। ও কি বোঝে না নিভ্রই তাকে আসতে বলেছে? তারপরও উপেক্ষা করার সাহস হয় কি করে? নিভ্র রেগে মেগে সিঁড়ি দিয়ে নিচে নামে। হাতাহাতির জন্য চুরির ঝনঝন শব্দের সৃষ্টি হয়েছে। নিভ্র কান খাড়া করে, এই শব্দ তার খুব চেনা। এটা তো সাফার চুরির শব্দ। নিভ্র দ্রুত পায়ে এগিয়ে যায়। একপাশে সবুজ চুড়িগুলো ভেঙে ফ্লোরে লুটিয়ে পড়ে আছে। নিভ্র টনক নড়ে। বিচলিত পায়ে সে চারপাশে একবার ঘুরে দেখে। অদ্ভুতভাবে কিছুই পেল না সে। নিভ্র রোমে রোমে চেক করা শুরু করে। মনের মাঝে ভয়রা জমে আছে, চোখে মুখে ভয়াত্মক ভাব ফুটে উঠেছে। নিভ্র ঘামছে, শরীর থরথর করে কাঁপছে। একটা রোমের সামনে এসে কারো শ্বাসরোধ করার শব্দে নিভ্র থমকায়। ব্যস্ত ভঙ্গিতে পা ফেলে রোমের দরজা ঠেলে দেয়। সামনে তাকিয়ে সে হতবাক। এটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। শাহিন সাফার মুখ চেপে হাত পেছনে ধরে দাঁড়িয়ে আছে। নিভ্রকে দেখতেই শাহিন সাফার হাত ছেড়ে দেয়। সাফার মুহূর্তেই শ্বাস ফিরে আসে। দ্রুত সেই নিভ্রর কাছে গিয়ে তাকে চাপড়ে ধরে। নিভ্র এখনো থ হয়ে দাঁড়িয়ে আছে। রাগ যেন পা থেকে ধীর গতিতে মাথায় উঠছে। সারা শরীর ক্রমাগত কাঁপছে। নিভ্রর চোয়াল শক্ত হয়ে আসে। সাফার কান্নাজড়িত শব্দ নিভ্রর কানে এসে অগ্নিশিখার মতো বাড়ি খায়। চোখ দিয়ে মুহূর্তেই আগুনের ফুলকি বের হয়। নিভ্রর সাদা পাঞ্জাবি সাফার চোখের পানিতে ভিজে একাকার অবস্থায় রূপ নিয়েছে। নিভ্র এক হাতে সাফাকে জড়িয়ে ধরে, খুব শক্ত করে জড়িয়ে ধরে। এই ধরার মাঝে আছে এক মুঠো ভরসা, যা বারবার বলে আমি আছি। নিভ্র সাফাকে একপাশে সরিয়ে দেয়। শাহিনের কলারটা ধরে ঘুষি মারা শুরু করে। মারতে মারতে টেনে হিঁচড়ে নিচে সবার সামনে নিয়ে আসে। এক হাতে শাহিনকে আর এক হাতে সাফাকে ধরে রেখেছে নিভ্র। শাহিনকে মেরে নিচে ছুঁড়ে দেয়। শাহিন ঠোঁটের রক্ত মুছতে মুছতে গলা উঁচিয়ে বলল, দেখো নিভ্র, আমার আর তোমার সাথে কোনো শত্রুতা নেই, শুধু সাফার সাথে কথা বলতে চাই। ওকে আমি পছন্দ করি অনেক আগে থেকে, তাই ওকে বোঝাতে এসেছি, এর বেশি কিছু না। তুমি শুধু শুধু আমাকে মেরে শত্রুতার জন্ম দিচ্ছ। সামান্য একটা মেয়ে আমাদের মাঝে বিদ্রোহ সৃষ্টি করছে। নিভ্রর কানে যেন একটা কথাই বাজে। সামান্য মেয়ে? এই মেয়েটা তার নিভ্রনীলের একমাত্র ঔষধ, আর এই বলে কিনা সামান্য। মুহূর্তে নিভ্র রাগ প্রকট আকার ধারণ করে। বাড়িময় সব মানুষ উৎসুক জনতার মতো সব দেখছে। মাহবুব চৌধুরী হতবাক। নিভ্রর এমন রাগের সাথে কেউই পরিচিত না। বাড়িময় পিনপিনে নীরবতা বিরাজ করছে। নিভ্র সাফার হাত ধরে। সাফার কাটা জায়গায় হাত লাগে। ব্যথায় কুকড়ে ওঠে সে। নিভ্র হাত সরায়। সাফার চোখের পানি যেন তার কলিজার জ্বালাটা আরো বাড়িয়ে দিচ্ছে। নিভ্রর নিজেকে কেমন উন্মাদ লাগছে, বুকটা ভারী হয়ে আসে। সাফা নিভ্রর হাত উপর করে ধরে তাকে ইফতেকারের কাছে নিয়ে আসে। ইফতেকারের এখনো বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নিভ্রর চোখের দিকে তাকাতে পারছে না কেউ। নিভ্র সাফার হাতটা ইফতেকারের হাতে দিয়ে বলে, আম্মু, ওকে তোমার কাছে রাখলাম। ওই জানোয়ারটাকে সাহায্য করে আসে আগে। কুত্তার জাতের সাহস হয় কিভাবে ওর গায়ে হাত দেওয়ার? আম্মু ডাক শুনিয়ে ইফতেকারের মুখ হা হয়ে যায়। কত বছর পরে এই মোহনীয় শব্দটা নিজের ছেলের মুখে শুনেছে তিনি। নিভ্র চ্যাট টেনে দেয়, সাফাকে বসিয়ে দেয়। নিভ্র রাগ ক্ষোভ নিয়ে শাহিনের মুখে ক্রমাগত ঘুষি দেওয়ার শুরু করে। শাহিনও কম না, সেও যথেষ্ট মারামারি পারে। নিভ্রকে সামলানো দায় হয়ে গেছে। মাহবুব সাংবাদিক আর মেহমানদের বিদায় করে দেয়। নিভ্রকে সামলানো কারো দ্বারা সম্ভব না। অভ্রবাদে অভ্র নিশানদের পরিবারকে বিদায় জানাতে গেছে। নিশান নিভ্রর বন্ধু, সেই হিসেবেই রাফার সাথে পরিচয়, বিয়ে। অভ্র দরজা দিয়ে ঢুকতেই নিভ্রর ভয়ঙ্কর সিংহের মতো চিৎকার শুনতে পায়। নিভ্র চেঁচিয়ে বলল, তোর তো সাহস কম না? নিভ্র নীলের বাড়িতে এসে তারই সম্পদের উপর হাত দিস। তোর এই হাত আমি কুড়িয়ে দেব, তখন বুঝবি নারীদের গায়ে বিনা অনুমতিতে হাত দেওয়া কতটা জঘন্য ব্যাপার। যে পুরে নিজে হাত দিতে চাই না মুছতে যাবে ভেবে, আর তুই শালা তোর সাহসে কিভাবে? শালা তোর সাহস দেখে অবাক এই নিভ্র নীল। আমি হতবাক আরিফ।
আরিফ নিভ্রকে এতটা ভয়ঙ্কর হতে দেখেনি। আরিফ নিজে ভয় পেয়ে গেছে। নিভ্র নিজে কখনো কাউকে তেমন মারে না, মারামারি করে তবে নিজে না লোক দিয়ে, কিন্তু আজ নিভ্রর এমন পাগলাটে মার দেখে আরিফ কেঁপে কেঁপে ওঠে। নিজের নাম শুনে আরিফকে বাকিটা বলা লাগলো না। সেই স্টিকটা এগিয়ে দিতেই নিভ্র ইচ্ছে মতো মারা শুরু করে। বাড়ির সবাই মোটামুটি কাহিনী বুঝতে পেরেছে, তাই সাখাওয়াত আবার সোফায় বসে পড়ে। পায়ের উপর পা দিয়ে সে আনন্দের সাথে আয়েশ করে এই দৃশ্য দেখে। শাহিন সাফার পেছনে ভার্সিটির প্রথম দিন থেকেই ঘুরছে। অভ্র মাঝে মাঝে খেয়াল করলেও কিছু বুঝে উঠতে পারেনি। ব্যাপারটা যে এতটা এগিয়ে যাবে সে ভাবতেও পারেনি। রাজীব আর মাহবুব চৌধুরীও ছেলের পাশে আয়েশ করে বসে। তাদের ভাব দেখে মন্ত্রী মোহন মণ্ডল ভারী অবাক। সে এবার না পারতেই তাদের কাছে এগিয়ে গিয়ে বলে, ও আমার ছেলে, ওকে ছেড়ে দিতে বলেন চৌধুরী সাহেব। মাহবুবের তেমন ভাবমূর্তির পরিবর্তন হলো না। সে আগের মতো ঠোঁটে হাসি ঝুলিয়ে বসে আছে, মনে হচ্ছে সিনেমা দেখছে। অব্র এত সময় ধরে বোঝার চেষ্টা করছে, এবার বুঝতে পেরে তার মতো শান্ত ঘোড়াও হঠাৎ তেজি ঘোড়ায় রূপ নিয়েছে। মোহন নিজের গার্ডসদের এগিয়ে যেতে বলে। এক তুমুল মারামারি মহল তৈরি হয়েছে চৌধুরী ভিলায়। মোহন এবার রাজীবের সামনে দাঁড়িয়ে বলে, রাজীব সাহেব, আপনি কিছু বললেন? রাজীব শান্ত চোখে তাকিয়ে বলল, অন্যায় যে করে এবং সহে দুজনেই সমান অপরাধী। তাই আপনিও একজন মন্ত্রী হয়ে এটা দেখেন এবং শিক্ষা নেন। আপনার ছেলের সাহস দেখে আমি নিজেই অবাক। চৌধুরী বাড়িতে এসেই বাড়ির মেয়ে সাফা মামুনির সাথে বাজে বিহেভ করে। এই অভ্র নিভ্র এই ছেলের 206টা হাড্ডির 200টাই ভেঙে দেয়। তোদের বাবাদের আদেশ এটা। মোহন এবার ভয় পেয়ে যায়। অভ্র নিভ্রর ক্যালানি খেয়ে তার ছেলের অবস্থা খারাপ, আর কিছু খেলে পরকালের টিকিট কনফার্ম। দুজনের মার খেয়ে তার বডিগার্ডসেরও অবস্থা খারাপ। তার মাথায় এটাই আসে না, এতগুলো লোক দুজন ছোকরার কাছে পারল না। এই এক একটা আহম্মক। মাহবুব এবার উঠে দাঁড়ায়। রক্তে চৌধুরী ভিলার ফ্লোর লাল হয়ে আছে। এই মুহূর্তেই এদের থামাতে হবে। যা দিয়েছে এটাই অ্যানাফ এইবারের মতো। মাহবুব অভ্র নিভ্রর হাত ধরে। দুজনেই শান্ত হয়ে আসে, কিন্তু চোখে মুখে জ্বলন্ত ভাব কাটেনি। নিভ্র চেঁচিয়ে ওঠে, দাদা জানি কি আমি ছাড়বো না। আমার জিনিসে হাত দিলে আমি শুধু হাত না, মাথাটাই কেটে নিই। এটা জানাতে হবে জানোয়ারটাকে। খুন না করা পর্যন্ত আমার শান্তি হবে না দাদা যান। ছাড়ুন আমাকে। নিভ্র, অ্যানব, এবার শান্ত হও। একে পুলিশে দেওয়া হোক। অভ্র একটা জোরে লাথি দিয়ে ঠেলে দেয় শাহিনকে। মাহবুব দুজনকে ধরে রাখতে হিমশিম খাচ্ছে। এবার রাজীব আর সাখাওয়াত এগিয়ে আসে। এসপি সবাইকে নিয়ে যাওয়ার হুকুম করে। বাড়ি খালি হয়ে আসে মুহূর্তেই। রাজীব নিভ্র অভ্রকে সোফায় বসিয়ে দেয়, মাথায় বড় ব্যাগ ধরে। নিভ্রর রাগ এখনও কমেনি, তাই বাড়ির জিনিস ভাঙচুর করা শুরু করে। নিভ্রকে এবার আর থামানো যাবে না, অভ্র ছাড়া। নিভ্রর হাত ভর্তি রক্তে মাখামাখি অবস্থা। এবার অভ্র শান্ত হয়ে নিভ্রকে জড়িয়ে নেয়। নিভ্র প্রথমে রাগ ছাড়তে চেয়েও আর পারে না। অভ্র শান্ত গলায় পিঠে হাত বোলাতে বোলাতে বলে, কুল নিভ্র কুল, ঠান্ডা হ। হাতের কি অবস্থা করেছিস? চল। নিভ্রকে সোফায় বসানো হয়। মোহনা ফার্স্ট এড বক্স নিয়ে আসে। অভ্র ব্যান্ডেজ করায় মনোযোগ দেয়, আর নিভ্রর অধিকার বোধ দেখে হাসে। আমার জিনিস, আমার সম্পদ, কথাটায় কত আত্মবিশ্বাস আছে। বর্তমান সাফা এখনও জড়িয়ে আছে ইফতেখারকে। ভয়ে তার শরীরের কম্পন থামছে না। রক্ত দেখে তার আরও খারাপ অবস্থা। মাথায় পানি দেওয়া হচ্ছে তাকে। মাহবুবের খুব খারাপ লাগছে। সাফা তাদের কাছে মূল্যবান আমানত, এটার যত্ন নেয়াই তাদের গুরুত্বপূর্ণ কাজ। সে জায়গায় এমন একটা ঘটনা, তিনি লজ্জিত খুব। আমানতের খেয়ানত হয়ে গেছে, এটা শুধরাবার সুযোগ থাকলেও তিনি লজ্জিত। রাফা সাফার হাত দেখে আটকে ওঠেন। দুহাতে চুড়ি ভেঙে বাজে অবস্থা, মাথার কদম গোলাপটাও ছিঁড়ে গেছে। সাফার এমন চেহারা দেখে তার কান্না পাচ্ছে। জড়িয়ে ধরে সাফাকে। তার ভুল হয়েছে সাফাকে একা রাখাটা। রাফা নিজের থেকে সাফাকে ছাড়িয়ে বুঝতে পারে সাফা জ্ঞান হারিয়েছে। রক্তের ভয়ে এত সময় কেঁপেছে সে। এত রক্ত একসাথে দেখলেই তার এমন হয়। বুক কাঁপে, শরীর কাঁপে, মাথা ঘোরে। রাফা সাফাকে কিছুক্ষণ ডাকে। নিভ্র তাকাতেই বুঝতে পারে সে দাঁড়িয়ে সবার সামনে সাফাকে কুলে তুলে নেয়। বাড়ির সবাই অবাক হলেও নিভ্রর কাহিনী সবার বোঝা হয়ে গেছে। পৃথিবীতে আলো চাইলে সব হয়। নিভ্রকে নিয়ে তারা ভাবত এর কি হবে। গতিপথ উনি নির্ধারণকারী ভেবে সবাই মুচকি হাসে। ছেলেরা সবাই। এত চিন্তার মাঝেও ছেলেদের এভাবে হাসি দেখে মেয়েদের মাথা গরম। সবাই হনহন করে সাফার রুমে চলে যায়। যাওয়ার আগে রাগে চোখে তাকিয়ে যায়।
নিভ্র সাফাকে যত্নের সাথে বিছানায় শুইয়ে দেয়। ময়নাকে তার বক্স নিয়ে আসতে বলে। রাফা সাফার একপাশে বসে পড়ে। সবাই তার রুমে ভিড় জমিয়ে আছে। নিভ্র নিজের অর্ধেক ব্যান্ডেজ করা হাতের দিকে তাকায়। তার রাগ হয়, কেন আগে এলো না? তাহলে তো সাফার হাত এভাবে জখম হতো না। নিভ্র খুব ধীরে হাতে স্যাভলন লাগায়, পরিষ্কার করে হাতের কাজ। সাফার জ্ঞান নেই, তবুও নিভ্র ফু দিয়ে দিয়ে স্যাভলন লাগাচ্ছে, যা সবাইকে অবাক হতে বাধ্য করছে। এতটা কেয়ারিং নিভ্র কবে হয়ে উঠেছে, এটাই সবাই ভাবছে। তবে সাফা যে নিভ্রর কতটা জুড়ে দখল করেছে এটা বুঝতে সবার তেমন অসুবিধে হচ্ছে না। সবাই বাহিরে চলে আসে। নিভ্র সাফার হাতে ইঞ্জেকশন পুশ করতেই মনে হয় ব্যথাটা তার গায়ে লাগছে খুব। কিন্তু সাফাকে সে আরও একবারও ইঞ্জেকশন দিয়েছে, তখন তো এই তীব্র ব্যথা ছিল না। নিভ্র উত্তর খুঁজে না। সাফার দুহাতে ব্যান্ডেজ করে হাতে চুমু খায় সে। সাফার কপালে গালে এলোমেলো হয়ে আসা চুলগুলো সরিয়ে দেয় সে। কানের নিচে গুছিয়ে রাখে চুলগুলো। চোখের কোটরে জমে থাকা পানিগুলো মুছে দেয়। নিভ্র এক অদ্ভুত কাণ্ড করে বসে। সে ঝুঁকে সাফার কপালে একটা চুমু খায়, গালের দুপাশেও চুমু খায়। দু চোখের পাতায় আলতো চুমু দিয়ে সরে আসে। নিজের এহেন কাণ্ডে নিভ্র এবার অবাক না হয়ে আনন্দিত। ভালো লাগছে তার। এত সময়ের তীব্র ব্যথা কিছুটা হলেও কমে এসেছে। মনে শীতল হাওয়া বইছে, সাথে একটা শান্তি বিরাজ করছে। অস্থিরতা নেই তার মাঝে। নিভ্র সাফার হাত নিজের মুঠোয় নিয়ে অসংখ্য চুমু আগে। নিভ্র গভীরতা কি জানে না, তবে সাফাকে তার নিজের গভীরতা মনে হচ্ছে। সাফা তার গভীরের কিছু। তার হৃদয়ের গভীর জায়গাটা সাফা নামের মেয়ে নিজের নামে নিয়ে নিয়েছে। নিভ্র ছোট থেকেই মেয়েদের থেকে দূরত্ব বজায় রাখে, তাই ফিলিংস বিষয়টা সে বুঝতে পারছে না। এটার কি নাম দিতে হয় সে জানে না। শুধু গভীরতা উপলব্ধির ক্ষমতা সে অর্জন করতে পেরেছে, শুধু গভীরতা। তবে এই শুধুটাও যে শুধু না, সেটা মাহবুব অভ্র ভালো করেই বুঝেছে। নিভ্রর আজকের এই হিংস্র রূপ সবাইকে অবাক করেছে। অভ্র নিজেও অবাক হয়েছে। এতটা ডেসপারেট হবে কিছু নিয়ে এটা কারোরই জানা ছিল না। নিভ্র বসে থাকার মানুষ না। শাহিনের যে কি করবে এটা ভেবে মাহবুব চিন্তিত। নিভ্রর মনোযোগ সরাতে হবে, তা না হলে ভয়ঙ্কর কিছু হতে পারে। নিভ্র সুইমিং পুলে সাঁতার কাটছে। এ নিয়ে 3 ঘন্টা সে পানিতে একটানা সাঁতার কাটছে। নিজের রাগকে কিছুতেই সে নিয়ন্ত্রণে আনতে পারছে না। রাগ যেন তাকে ঘিরে ধরেছে। মনে একটাই খুব জন্ম নিয়েছে, তা হলো সে কেন ছেড়ে দিল শাহিনকে। কেন তাকে মৃত্যু নামক ভয়ঙ্কর শাস্তি দেওয়া উচিত ছিল, যাতে জীবনে আর কখনো কোনো মেয়ের অনুমতিবিহীন তাকে টাচ না করতে পারে। নিভ্রর রাগ মাথা চাড়া দিয়ে উঠেছে। 3 ঘন্টা ভিজেও তার তেমন কোনো পরিবর্তন হলো না। নিভ্র রাগে সুইমিং পুলের পানিতে বাড়ি দেওয়া শুরু করে দুহাতে। কাটা হাত দিয়ে অতিরিক্ত জোরে বাড়ি দেওয়ার ফলে তা থেকে রক্ত ঝরছে। সেদিকে নিভ্রর তেমন ভ্রুক্ষেপ নেই বললেই চলে। নিভ্র মনে মনে ঠিক করে, এত সহজে তো শাহিনকে ছেড়ে দেবে না সে। এত বড় পাপ করেছে, শাস্তি সামান্য হসপিটালে ভর্তি হলেই হবে নাকি? এর জন্য কড়া মাসুল দিতে হবে শাহিন মণ্ডলকে। নিভ্র বাঁকা হাসে, আবার সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়ে। সারা গায়ে পানির ছিটাতে ভরে ওঠে। পানির ঝাপটানিতে নিভ্রর সিল্কি চুলগুলো একবার সামনে আসে তো একবার পেছনে যায়। খালি শরীরে তার শরীর পানিতে ভাসছে। নির্লাভ পানিতে লাল গোড়া শরীরটা সাদা হয়ে গেছে। অনেক সময় পানিতে থাকার কারণে এটা হয়েছে। সবুজ চোখের দুপাশে লাল হয়ে গেছে, তবুও সে থামছে না। চোখ বুঝলেই তার সাফার নিথর রাশমিহীন ফ্যাকাশে চেহারাটা ভেসে ওঠে। তখন নিভ্রর মনে হয় তার কলিজায় কেউ ধারালো ছুরি দিয়ে ক্রমাগত আঘাত করছে। কষ্টে তখন নিভ্র শ্বাসরুদ্ধ হয়। নিভ্র সুইমিং করা ছেড়ে দাঁড়িয়ে পড়ে। তখন শ্বাস নেওয়ার চেষ্টা করে, বুকে হাত দিয়ে চোখ বুঝে ভালো কিছু চিন্তা করতে চায়। হাই স্যাম, কি করছো বলে? উঠে এসো, কাম ফার্স্ট। মাহবুব চৌধুরীর গলা পেয়ে নিভ্র সামনে তাকায়। দাদার কথা মতো উপরে উঠে আসে। মাহবুব চৌধুরী প্যান্টের পাগুলো ভাঁজ করে সুইমিং পুলে পা ভিজিয়ে বসে। নিভ্রকেও তার পাশে বসতে ইশারা করে। নিভ্রর মন মেজাজ ভালো না, তবুও দাদার কথা ফেলতে পারবে না, তাই বসে পড়ে। দুহাতে নিভ্র নিজের উদাম বুকে পানি ছিটে দেয়। মাহবুব চৌধুরী নিভ্রর বাহু চাপড়ে বললেন। নিভ্র ঘাড় ঘুরিয়ে দাদার দিকে তাকায়। বাম হাতে সামনে লেপ্টে থাকা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে শান্ত গলায় বলে সে। রাগ হওয়ার মতো ঘটনা ঘটেছে কিনা আগে বলেন তাতে যান, তারপর না হয় আমি নিজের রাগের কথা বলবো। অবশ্যই রাগ হওয়ার মতো ঘটনাই হয়েছে। আমি জানি মেয়েদের গায়ে বিনা অনুমতিতে হাত দেওয়া ছেলেদের হাত ভেঙে নয়তো মাথা কেটে নেওয়া উচিত হিসাবে আমি মনে করি। নিভ্র শান্ত চাহনিতে তার দাদার দিকে তাকিয়ে বলল।
তাহলে আমাকে আটকানোর কারণটা জানতে পারি? প্রাপ্যর অতিরিক্ত পাওয়া যেমন উচিত না, দেওয়াও উচিত না। যদিও এখানে প্রাপ্য বা অপ্রাপ্যর কথা আসছে না, এখানে আসছে রক্ষক বা রক্ষক হওয়ার ব্যাপার। নিভ্রর চেহারায় বিচলিতের রেশ ফুটে উঠেছে। হাঁসফাঁস করতে করতে এদিক ওদিক তাকিয়ে সে ভারী অবাক হওয়ার কণ্ঠে বলল। মানে? মাহবুব চৌধুরী হাসলেন, তারপর বলেন, বিচলিত হওয়ার মতো বিষয় না, বিষয়টা সহজ। তুমি যাকে প্রোটেক্ট করার জন্য এইসব করতে চাইছো, তাকে একটা জানোয়ারের থেকে প্রোটেক্ট করেই তুমি নিজে শেষ হয়ে গেলে বাকিদের থেকে কে করবে? না, আল্লাহ মানুষকে সরাসরি কমই সাহায্য করে, তিনি একটা মধ্য খোঁজেন আর সেই মাধ্যমেই মানুষের কাছে সাহায্য পাঠান। সাফার জন্য তুমি একটা সাহায্যের মাধ্যম। শাইনের ব্যাপারে সম্পূর্ণ এভিডেন্স নেই তোমার আমার কারোর কাছে, তাই তুমি তাকে মেরে দিলে তোমার জেল হয়ে যেত। তখন সাফার কি হতো বলতে পারো তুমি? নিভ্র এবার যেন আকাশ থেকে পড়ল। সে ভারী অবাক দাদার কথায়। নিভ্র সবকিছু গুলিয়ে যাচ্ছে। মাহবুব চৌধুরীর দিকে বিস্ময়ের সাথে তাকিয়ে প্রশ্ন করে, আমি জেলে গেলে সাফার কি হবে মানে কি? হ্যাঁ, ওর সাথে আমার ব্যাপারটা আসে কিভাবে? ও তো ওর জায়গায় আর আমি আমার জায়গায়। এখানে ও আসার প্রশ্নই আসে না। এটা বলার মানে কি দাদাজান? নিভ্রর এমন কথায় মাহবুব হেসে ফেলে উচ্চ শব্দে। তারপর আবার নিভ্রর বাহু চ্যাপড়ায়। নিভ্র দাদার এমন কাজে বিস্ময়ে বিমোহিত। তার দাদা আসলে কি বলতে চায় এটাই তার মাথায় আসে না। মাহবুব এবার শান্ত চোখে সুইমিং পুলের পানির দিকে তাকায়। দৃষ্টিজোড়া সেদিকে স্থায়ী রেখে তিনি বলে, ভালোবাসা মস্তিষ্কর ব্যাপার না দাদু ভাই, এটা মনের ব্যাপার। তাই এটা বুঝতে হলে মনকে প্রশ্ন করো, মস্তিষ্ককে নয়। ভালোবাসা সবার জীবনে হয়, কারোর একটু আগে আর কারোর একটু পরে। যেমন আমারটা বলি, তোমার দাদুর সাথে যখন আমার বিয়েটা হয়, সময়টা আগের যুগ ছিল, ওল্ড ফ্যাশন যুগও বলতে পারো। এখনকার ডিজিটাল যুগ না, তখন বিয়ে হতো না দেখে। আমি তোমার দাদুকে দেখিনি। বিয়ের দিন রাতে আমাদের প্রথম দেখা, আর প্রথম দেখায় প্রেম হয়, ভালোবাসা হয়, এগুলো ফাও কথা, এটা কিন্তু নয়। তখন সত্যি সত্যি আমি প্রেমে পড়েছি। তোমার দাদুর শ্যামলতা ছিল। প্রেমে পড়তে হলে একটা মেয়ের মাঝে ইম্পর্ট্যান্ট কি লাগে জানো? তার মায়ের বাঁধনে দুটি চোখ, ঘন কালো চুল, আর একটা ব্লিন হতে পারবে এমন হাসি। তার চোখে তোমার মরণ হবে, তার চুলে তুমি নিজেকে লুকাবে, আর তার হাসিতে তুমি হারিয়ে যাবে, নিজেকে বিলীন করবে। এটাই ভালোবাসা। নিভ্র এবার বিস্ময়ের চরম সীমাতে আছে। দাদার দিকে চোখ বড় বড় করে এক অদ্ভুত প্রশ্ন করে সে। তাহলে আমি কি কাউকে ভালোবাসি? মাহবুব হেসে জবাব দেয়, প্রশ্ন করো মনকে, কার চোখের গভীরতায় তুমি আটকে গেছো, কার চুলে নিজেকে লুকাতে চেয়েছো, আর কার হাসিতে তুমি প্রথমবার হার স্বীকার করেছো। ভালোবাসার সাধারণ বিষয়ে মনে হলো এটা সাধারণ না, এটা সাধারণের মাঝে এক অসাধারণ জিনিস। তুমি চাইলেই যে কাউকে পছন্দ করতে পারো, কিন্তু চাইলেই ভালোবাসতে পারো না। এটা লেনদেন বা পাওয়ার অসহায় হয় না, হঠাৎ হয়। তুমি বুঝে ওঠার আগেই তোমার মনের প্রান্ত সে দখল করে নেবে। ভালোবাসার ব্যাপারটা অন্তরের কাজ। মস্তিষ্ক দিয়ে একে যত ভাবতে যাবে এটা ততই কঠিন হবে, কিন্তু অন্তরের হাত দিয়ে জানতে চাইলে সহজেই উত্তর পেয়ে যাবে। ভালো লাগা আর ভালোবাসার মাঝে বিশাল ব্যবধান আছে। ভালো লাগায় সৌন্দর্যের ব্যাপার। তোমার অনেক কিছুই সুন্দর লাগতে পারে। এই যেমন তোমার কোনো জামা পছন্দ হয়েছে, এটা ভালো লাগে। নতুন জামা পেলে এটা আরও ভালো নাও লাগতে পারে। ভালো লাগার প্রাণ থাকে না, এটা টেবিল চেয়ারের মতোই নিষ্প্রাণ হয়। ভালো লাগা থেকে ভালোবাসা হয়, এটা ভুল। দুই প্রান্তের ব্যাপার। তুমি চাইলেই ভালোবাসায় জড়িয়ে পড়তে পারো না, এটাতে তোমার বিন্দুমাত্র নিয়ন্ত্রণ থাকে না। এটা হঠাৎ বৃষ্টির মতো। হঠাৎ বৃষ্টি যেমন তোমাকে আগুন বার্তা না দিয়ে ভিজিয়ে দেয়, ভালোবাসাও ঠিক তেমনই। এটা তোমার তোমায় বলে আসবে না। তুমি যতই এর থেকে দূরে থাকতে চাও, আর যদি আশারই হয়, সে আপনিই আসবে। তুমি চাইলেও আটকাতে পারবে না। উপরে যিনি বসে আছে, এই হৃৎপিণ্ড, তার দৃষ্টি, তার নিয়ন্ত্রণেই চলে। এতে তোমার আর আমার হাত নেই।
মাহবুব থামলো। নিভ্রর দিকে একবার তাকায় তিনি। নিভ্র ভাবছে, মনকে প্রশ্ন করছে, কানকে খোলা রেখেছে। মাহবুব হাসলো, আবার বলা শুরু করে তিনি। ভালোবাসা মানে নিজেকে ভেঙে তুমি অন্য এক তুমিকে তৈরি করবে। ভালোবাসার ধরন ভিন্ন হলেও ভালোবাসার রং একই হয়। যেমন তোমার বাবা তোমার জন্মের পরে নিজেকে ভেঙে এক বাবাকে জন্ম দিয়েছে, তোমার মা নিজেকে ভেঙে এক মায়ের জন্ম দিয়েছে, তোমার দাদা নিজেকে ভেঙে বাবা থেকে এক দাদার জন্ম দিয়েছে। তুমি যখন নিজেকে ভেঙে আর এক তুমিকে জন্ম দিবে, তবেই তুমি ভালোবাসতে পারবে। এটাই ভালোবাসা। আমি সেই প্রথম রাতেই নিজেকে ভেঙে স্বামীকে জন্ম দিয়েছি। এটাই ছিল ভালোবাসার প্রথম লক্ষণ। যখন তুমি নিজেকে বাইরে কারোর কষ্টকে নিজের করবে, তার কষ্টে নিজে কাঁদবে, কষ্টে জ্বলবে, তোমার হৃৎপিণ্ড কলিজায় দাগ হবে, সেটাই ভালোবাসা। একটা জামা পছন্দ হয়েছে বা কারোর রূপে তুমি কিছুদিন ঘুরেছো, সেটা ভালোবাসা না, সেটা পছন্দ। যদি তুমি হাজার সৌন্দর্যের মাঝেও সুন্দরকে নির্বাচন করতে পারো, সেটাই ভালোবাসা। হাজারের ভিড়ে খুঁজে পাওয়া আসল অনুভূতি মিশ্রিত ভালোবাসা, যাতে পছন্দ ভালো লাগা কাজ নেই, আছে শুধু অনুভূতির ক্ষমতা। যখন কারোর বর্ণনা তুমি ভাষায় প্রকাশ করতে পারবে না, কারোর জন্য চোখের কোটারে খুশির যাইতে অশ্রু বেশি জন্মাবে, তার ব্যথায় নিজে ব্যথা লাগবে, তার সুখের সাথে তার দুঃখকেও নিজের করবে, সেটাই ভালোবাসা, সেটাই অনুভূতি। অনুভূতির ব্যাপারে মস্তিষ্ক জবাব দিতে পারে না। এটা জ্ঞানের আদান প্রদান না, এটা হৃৎপিণ্ডের শব্দের আদান প্রদান। এটা একটা নিছক শব্দ, নিজেকে ভাসিয়ে দেওয়া। ভালোবাসা তুমি তার সামান্য জিনিসে মুগ্ধ হবে, তার রূপে রঙে নয়। তার তুচ্ছ জিনিসকেও তোমার চোখে অনেক আলাদা, অনেক সুন্দর, সব কিছুর ঊর্ধ্বে মনে হবে। এটাই ভালোবাসা। ভালোবাসা সুপ্ততা খুঁজে বেড়ায়, দৃশ্যমানে ভালোবাসা নেই, আছে পছন্দ। নিভ্র দাদার দিকে তাকিয়ে আছে। ভালোবাসা কি সত্যি এমন? তবে সে কি ভালোবাসে কারোকে? তার মনে কেন এই কথাগুলো এত জায়গা পাচ্ছে? কেন প্রতি কথায় সাফাকেই খুঁজে পাচ্ছে? তার অনুপস্থিতিতেও তার গায়ের মিষ্টি গন্ধ তার গায়ে লেগে আছে। এত পানির ঝাপটায়ও সেই ঘ্রাণ ছেড়ে যায়নি তাকে। এটা কি ভালোবাসা? তার হাসিতে সত্যি কি সে বিলীন হয়েছে? সত্যি ওই নীলাভ চোখের মায়ায় পড়ে গেছে সে? নিভ্র দাদার মুখোমুখি হয়ে বসে, তারপর প্রশ্ন ছুড়ে, আমি তো ভালোবাসায় জড়িয়ে যাইনি, তবে আমাকে এসব কেন বলছো তুমি? বলেছিলাম না, ভালোবাসা বলে বয়ে আসে না, হঠাৎ রোদে বৃষ্টি নামার মতো পড়ে আসে। ভালোবাসায় ব্যথা আছে। ভালোবাসা বোঝার একটা মাধ্যম হচ্ছে ব্যথা। তোমার কি ব্যথা হয় না? কারোর কষ্টে অধিক থেকে অধিক ব্যথা হয় ভালোবাসা। ভালোবাসা না থাকলে তার জন্য তোমার খারাপ লাগবে, কষ্ট কখনোই হবে না। হুমায়ুন ফরিদি বলেছেন কি জানো, ভালোবাসা নামতে হলে এক বুক কষ্ট নিয়ে নামতে হয়, তা না হলে তুমি সফল হতে পারবে না। এটাই প্রমাণ। ভালোবাসায় ব্যথার জায়গা বেশি, হারানোর ভয় বেশি, কষ্ট বেশি। নিভ্র এবার শান্ত চোখে ভাবে, দাদাকে আর মনে প্রশ্ন করে, দাদাজান, তবে আমি কাকে ভালোবাসি? আমাকে নয়, নিজেকে প্রশ্ন করো। মস্তিষ্ককে নয়, মনকে প্রশ্ন করো। উত্তর চোখের পর্দায় পাবে। ভালোবাসার সবচাইতে গুরুত্বপূর্ণ হলো রক্ষা। স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, তা রক্ষা করা তার চাইতেও হাজার গুণ বেশি কঠিন। ঠিক একইভাবে ভালোবাসা যতটা কঠিন, তার চাইতে বেশি কঠিন ভালোবাসার সম্মান রাখা, ভালোবাসাকে রক্ষা করা, ভালোবাসাকে নিজের মাঝে বাঁচিয়ে রাখা। ভালোবাসা কিন্তু একটা প্রাণ। এর আলাদা ভাষা আছে, আলাদা শ্বাস আছে, আলাদা আচরণ আছে, আলাদা আলাদা অনুভূতি। তাই একে বাঁচিয়ে রাখা মানুষের জীবন বাঁচানোর মতোই কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজ। ভালোবাসায় তুমি নিজেকে হারিয়ে তাকে জিতিয়ে দিবে, এটাই ভালোবাসা। নিজের অনুভূতি চাপিয়ে দেওয়াই ভালোবাসা না, সেটা জুলুম। আর ভালোবাসার জুলুমের জায়গা নেই, আছে অনুভূতির সিক্ত হওয়া, আছে তাকে ভালো রাখার ক্ষমতা, আছে তার মাঝে নিজেকে তৈরি করা, তার কাছে নিজের এক রূপ প্রদান করাই ভালোবাসা। এটাকে বাঁচিয়ে রাখাই প্রেমিকের কাজ। প্রেম করলেই প্রেমিক হওয়া যায় না। মেয়েদের গায়ে হাত দিতে পারলেই যেমন পুরুষ হওয়া যায় না, তেমনি প্রেম করলেই সবার দ্বারা প্রেমিক হওয়া যায় না। বুঝলে মাই চ্যাম?
মাহবুব উঠে দাঁড়ায়, মনে মনে খুব করে হাসে। যা করতে এসেছে তা হয়ে গেছে ভেবে দীর্ঘশ্বাস নিয়ে খোলা আকাশের দিকে তাকায় তিনি। চারটা মনে হচ্ছে তার দিকেই তাকিয়ে আছে, হয়তো ভালোবাসার মানুষ হয়ে তাকে দেখছে। তিনি আকাশে হাজার তারার মাঝে তার নিজের নামের তারাকে খুঁজে কিছুক্ষণ, তারপর বুকে হাত দিয়ে বিড়বিড় করে বলে, ও তুমি তো এখানেই আছো, আমার মাঝে আমায় ভালোবাসাবে। ভালোবাসা ফুরায় না, রং পরিবর্তন করে না, নাম খুঁজে বেড়ায় না, দেহের গন্ধে ভাসে না, জুলুমে বিশ্বাসী না, পবিত্রতায় এর জন্ম। একে পবিত্র রাখাই ভালোবাসার মানুষের কাজ। ভালোবাসাকে রক্ষা করা প্রয়োজন। এর নাম করে দেহ বিলিয়ে নয়, নিজেদের অনুভূতি বিলিয়ে দেওয়ার নামই ভালোবাসা। নির্ভর চাঁদের দিকে তাকিয়ে চোখ বুজে মনকে প্রশ্ন করে, হৃদয়কে ভাবায়, ভালোবাসার মানে খোঁজে। সব মিলিয়ে তার কাছে জবাব আসে, হ্যাঁ তুমি ভালোবাসায় সিক্ত, হ্যাঁ তুমি ভালোবাসায় দায়িত্বপ্রাপ্ত, হ্যাঁ তোমার ভালোবাসার নাম সাফা। যার কষ্টে তুমি বিভক্ত হও, কলিজায় ফাটল ধরে, তার হাসিতে তুমি নিজেকে বিলিয়ে দাও, যার টোলে তুমি হার মানো, যার চোখে নিজের আরেক অস্তিত্ব খুঁজে বেড়াও, যার জন্য নিভ্রনীলকে ভেঙে গুড়িয়ে তুমি প্রেমিক হতে পা বাড়িয়েছ, তুমি প্রেমে পড়েছ। নিভ্রর চোখে সাফার টোল পড়া মুখ খিচা হাসি ফুটে ওঠে, যেন সাফার প্রতিটি জিনিসে প্রাণ লুকিয়ে, আর নিভ্র সে প্রাণের সন্ধানে নেমেছে। নিভ্র চোখ খুলে প্রাণ ভরে হাসে। এই হাসি নতুন দায়িত্বের হাসি, নতুন জীবন বাঁচানোর হাসি, এই হাসি ভালোবাসার হাসি। অভ্র নিজের রুমের দরজার সাথে ঠেস দিয়ে বসে আছে। ভালোবাসায় কষ্টের জায়গাটা না থাকলেই ভালো হতো হয়তো। ভালোবাসা মানেই ভালোতই বাস করার সাথে কষ্টে ভাষা কেন হলো? কেন ভালোবাসা আসে জীবনে? কেন সুপ্ত অনুভূতি বলতে কিছু হয়? চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ে অভ্রর, তবুও ঠোঁটে হাসি। এটাই ভালোবাসা। ভালোবাসার মানুষকে ভালো রাখাই ভালোবাসা, তার ভালো থাকায় নিজেকে ভালো রাখাই ভালোবাসা। থাক না কিছু অনুভূতি লুকোনো, একটাই তো জীবন। একজন ভালোবাসার মানুষের ভালোবাসাকে বাঁচাতে পারলেই হবে। সে না হয় ভাই নামক ভালোবাসাটাই বাঁচিয়ে রাখুক। ফজরের আজান কানে ভেসে আসে নিভ্রর। এখনও সে বসে আছে সুইমিং পুলের পাশে, গা এখনও খালি, চোখ শূন্যে। আকাশ বাতাস সব তার কাছে এক অদ্ভুত অনুভূতির কথা জানিয়ে দিচ্ছে। সব কিছুই তার ভালো লাগছে। নিজের জীবনে নতুন সূর্যকে খুঁজে পেয়েছে সে। নিভ্র দাঁড়িয়ে পড়ে। নামাজ পড়তে হবে, তারপরে ভালোবাসা বাঁচানোর লড়াইয়ে নামতে হবে। সাফা আধো আধো চোখ খুলে চারদিকে তাকায়। রুমে হালকা হালকা আলো ঢুকছে। সাফার হঠাৎ করেই মন খারাপ হয়। রাতের কথা মনে পড়ে যায়। মনে বিষণ্ণতা জাগে, মনে জাগে ভয়। সাফা উঠতে পারছে না, তার হাতে ব্যথা হচ্ছে খুব। রাফা তার সাথে অনেক রাত পর্যন্ত ছিল, কিন্তু পরে চলে গেছে। সাফা বিছানার মাঝে ঘুমিয়েছিল, তাই রাফার জায়গা হতো না। আর রাফা নড়াচড়া বেশি করে। যদি সাফা ব্যথা পায় তাই চলে গেছে। অনেক রাতে ঘুম হয়েছে, তাই সে এখনো ওঠেনি। সাফা উঠতে চায়, মনে হয় ফজরের সময় হয়েছে। তার বিষণ্ণ হৃদয় আল্লাহর কাছেই শান্ত হবে, তাই নামাজ পড়া উচিত। বিষণ্ণতা, ডিপ্রেশন কখনো ধার্মিক মানুষকে আঁকড়ে ধরতে পারে না। অনেককেই বলে দিন শেষে সবাই একা, কথাটা ভুল। দিন শেষে আমরা কেউ একা না। মানুষ প্রকৃতপক্ষে কখনো একা হয় না। ধর্মভীরু মানুষ তো একা হওয়ার প্রশ্নই আসে না, কারণ তারা জানে দিন শেষে তাদের মালিক, তাদের রবের সাথে তাদের আলাদাভাবে আলাপ হয়। মানুষ একা না, আল্লাহ সব সময় তার সাথে থাকে। তাই বিষণ্ণ হওয়া উচিত না। যেটাকে আমরা বিষণ্ণতা বলি তা মন খারাপ। আর এই মন খারাপের সময় নিজের মালিকের কথা স্মরণ করাই উচিত। তখন আর জেলখানায় বা গভীর রাতেও একা লাগবে না। সাফা আবার উঠতে চায়, কিন্তু ব্যথা পায় হাতে। তার সারা শরীর ব্যথা হয়ে আছে। হঠাৎ করে লাইট জ্বলে ওঠে। সাফা চমকায়, ভারত চোখে সামনে তাকায়। নিভ্র দাঁড়িয়ে আছে, পেছনে মুখ ঘুরে। সাফা নিজের ওনা টেনে নেয় কষ্টের সাথে। নিভ্রকে পেছন ঘুরে তাকিয়ে থাকতে দেখে সাফা হাসে। তার ওনা আগেই ঠিক ছিল, শুধু একটু এলোমেলো। সাফা অবাক হয় নিভ্রকে নিজের রুমে এভাবে এত সকালে দেখে। বিস্ময়ের সাথে সে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর শান্ত গলায় প্রশ্ন করে, আপনি এখানে? নিভ্র ঘুরে দাঁড়ায়। সাফা থমকায়, মুগ্ধ হয়ে নিভ্রর ভেজা চুল লিফটে থাকা দেখে। সবুজ চোখগুলো সতেজ, চোখে মুখে হাসি, এক অদ্ভুত অনুভূতি মিশ্রিত হাসি, যা আগে কখনো দেখেনি সাফা। নিভ্র হাসি মুখে সাফার সামনে এগিয়ে এসে বলে, কেন তোমার রুমে আসা কি নিষিদ্ধ নাকি? তা হবে কেন? কিন্তু আপনি তো কখনো আসেন না, তাই জিজ্ঞেস করলাম। এখন থেকে মাঝে মাঝে আসবো। মানে? আরে তুমি অসুস্থ না, তাই দেখাশোনা করতে আসবোই আর কি। প্রশ্ন বন্ধ করা যায় না?
সবসময় এত প্রশ্ন কোথায় পাও তুমি? সাফা অবাক, এই লোক এত কথা বলছে তাও নিজে নিজে, হলোটা কি? তাও এত হেসে হেসে মিষ্টি মধুর সুরে। সাফার মনে শিরশিরে অনুভূতি হয়, এত সুন্দর লোকটার গলার শব্দ কই আগে তো কখনো এত সুন্দর শোনায়নি। তবে আজ কেন? নিভ্র তুড়ি বাজায় সাফার চোখের সামনে। সাফা আরো অবাক, ভারী অবাক হওয়া গলায় প্রশ্ন করে সে। আপনি কি অসুস্থ নাকি? এত হাসেন কেন? তাও নিজে নিজে, কি হয়েছে আপনার? নিভ্র আবার হাসে, ট্রাউজারের পকেটে হাত গুজে সোজা হয়ে দাঁড়ায় সে। সাফার দিকে স্নিগ্ধ চোখে তাকিয়ে নিভ্র বলে, এক অদ্ভুত অনুভূতি এসে ভিজিয়ে দিয়ে গেছে। হঠাৎ বৃষ্টি হয়ে গায়ে জোনাকির আলো মাখিয়ে দিয়েছে। সাফা চোখ বড় বড় করে বলে। কি? সাফা হতবাক হয়ে বসে বসে ভাবছে লোকটার হলোটা কি। নিভ্র সাফার এমন চিন্তিত মুখ দেখে মিটমিটিয়ে হেসে ওঠে। সাফা নিভ্রর এমন হাসিতে ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে সাফার চেনা নিভ্রকে অচেনা লাগছে। নিভ্রর এমন রূপের সাথে সে আগে পরিচিত হয়নি, তাই এখন সে বিস্ময়ে তাকিয়ে আছে। নিভ্র সাফার দিকে তাকিয়ে এবার বলে, নামাজ পড়বে মনে হয়? সাফা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝায়। নিভ্র সাফার উত্তর পেয়ে সাফাকে অবাক হওয়ার আর এক ধাপ উপরে নিয়ে নিজের কোলে তুলে নেয়। সাফার যেন জ্ঞান হারাবে ভাব। সাফার হঠাৎ করেই হিসকি শুরু হয়, সারা শরীর ঝনঝন করে কেঁপে ওঠে। নিভ্রর গেঞ্জির কলার চেপে ধরে সাফা চোখ বুজে হিসকি দিয়ে যাচ্ছে। নিভ্র ওয়াশরুমের দিকে যেতে চেয়েও যেতে পারল না। সাফার হঠাৎ করে হিসকি ওঠার কারণ তার জানা নেই। ভ্রজোড়া কুচকিয়ে সে কিছুক্ষণ সাফার খিচে রাখা মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর সাফাকে সোফায় বসিয়ে নিভ্র জগ থেকে পানির গ্লাসে ঢেলে সাফার সামনে ধরে। সাফা কাপা হাতে গ্লাস নিতে গিয়েও পারল না। নিভ্র গ্লাস মুখে এগিয়ে দিয়ে সাফাকে পানি খেতে ইশারা করে। সাফা চরম অবাক, নিভ্রর এত কেয়ারি ভাব যেন তার উপরই ভারী হচ্ছে। নামা বিস্ময়ে হতবাক হয়ে নিভ্রর চোখের দিকে তাকিয়ে আছে। এই সবুজ চোখে কি যেন আলাদা মনে হচ্ছে, যা এতদিন সে দেখেনি। তবে কি হতে পারে? সাফা তাকিয়ে থাকে ওই অবস্থায়। পানি না খেয়ে হিচকি দিতে দিতে নিভ্রকে উদ্বেগের সাথে প্রশ্ন করে। আপনি ঠিক আছেন তো? নিভ্র সাফার এমন প্রশ্নে এবার বিরক্ত। মনে মনে ভাবে তার কি হয়েছে, মানে কি? প্রেমেই তো পড়েছে, পাগল তো হয়নি। এই মেয়ে এমন অদ্ভুত প্রশ্ন কিভাবে করতে পারে? সবকিছুতেই সাফার কৌতূহল বেশি। নিভ্র বিরক্ত মাত্রা বাড়িয়ে সাফার মুখের দিকে সরু চোখে তাকিয়ে জবাবে বলে, তোমার কি মনে হচ্ছে আমি পাগল হয়ে গেছি? সাফা বেক্কল বনে গেছে। দ্রুত সে বলে ওঠে, আরে না না না, এমন মনে হবে কেন? আমি কি এমনটা মনে করতে পারি? না তো। আসলে আপনি সকাল থেকে কেমন কেমন বিহেভ করছেন, তো তাই মনে হচ্ছে আপনি অসুস্থ, তাই এমনটা বলেছি। নিভ্র সাফার মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। মেয়েটা মুহূর্তে নিজের মুখে ইনোসেন্ট ভাব ফুটিয়ে তুলতে পারে, তখন সাফাকে মারাত্মক লাগে। নিভ্র মনে মনে আওড়ায়, আমি মারাত্মকভাবে এই ইনোসেন্ট ভাবের কবলে আটকে গেছি। মারাত্মক তার প্রহার, যা ঘায়াল করছে আমাকে। নিভ্র গ্লাস টেবিলে রেখে সাফার ডান হাত নিজের হাতের ভাঁজে নেয়। সাফা চমকে তাকায়, হিসকির মাত্রা বাড়ে। ভাত্তক চোখে তাকায় নিভ্রর দিকে। সাফার এমন বড় বড় চোখে তাকানো দেখে নিভ্র হাসে। সাফা আরও বিস্মিত। নিভ্র সাফার হাত নিজের কপালে ছোঁয়ায়। সাফার সম্পূর্ণ কিশোরী শরীর কেঁপে ওঠে, কলিজায় শিরশিরে অনুভূতি হয়। নিভ্রর কপাল ঠান্ডা। সাফা হাসফাস করে। নিভ্র হাত নামিয়ে বলল, দেখলে তো জ্বর নেই, তার মানে আমি সুস্থ। তোমার মতো কথায় কথায় আমি চিটপটং হয়ে যাই না। আমি সাহসী পুরুষ, ভীতু না সাফা, যে কথায় কথায় অসুস্থ হয়ে যাব। সাফার রাগ হয়। রাগে চোখে তাকিয়ে কড়া গলায় বলে সে, আমি ভূত? আমি চিটপাটাং হয়ে যাই? তা নয় তো কি? দেখেন, আমার মনে হয় আপনি পাগল হয়ে গেছেন, আর এখন আমাকেও তা মনে করছেন। আমি মোটেও ভীতু না, ভীতু হবে আপনার বউ। নিভ্র হাসলো, জবাবে বলল, আমি কি একবারও বলেছি আমার বউ ভীতু হবে না? অবশ্যই আমার বউ ভীতু। সাফা এবার দমে যায়। নিভ্র আবার হেসে বলে, দেখলে পানি খাওয়া লাগলো না, তার আগেই তোমার হিসকি গায়েব।
সাফার হুঁশ হয়, নিজের গলায় ঠোঁটে হাত দেয় সে। তারপর ভাবে সত্যিই তো, তার হিসকি গায়েব। যেখানে পানি খেলেও ভালো হয়ে যায়। সাফা হেসে ফেলে। নিভ্র তাকিয়ে দেখে সে হাসি। সাফাকে আবার নিজের কোলে তুলে নেয়। সাফা ভাবে তার তো পায়ে না হাতে ব্যথা, তাহলে তাকে কোলে তুলে নেয়ার মানে কি? সাফার নাকে নিভ্রর গায়ের মোহনীয় ঘ্রাণ বাড়ি খায়। সাফার কাছে সেই ঘ্রাণে নিজেকে মাতাল মাতাল লাগে। নিজের অজান্তে নিভ্রর বুকে মাথা রাখে। নিভ্র থামে। ভয়ঙ্কর কম্পনে জন্ম হচ্ছে তার বুকে। ধুকপুকুনিটা হঠাৎ করেই মাথা চাড়া দিয়ে উঠেছে। ভয়াবহ শব্দ করছে বুক। সাফা যে শব্দ শুনে তার নিজের বুকের শব্দ প্রহর করে দ্রুত গতিতে বাড়ে। নিভ্র দীর্ঘশ্বাস নিয়ে ওয়াশরুমে সাফাকে নামিয়ে দেয়। সাফার হুঁশ ফিরে। নিভ্রর বুকে এভাবে আলিঙ্গন করে থাকাটা তার কাছে লজ্জার মনে হচ্ছে। লজ্জায় সাফার মাথা নুয়ে আসে। নিজেকে নিজে মনে মনে বলে, ছি সাফা, তোর কি লজ্জা নাই? এভাবে ওনার বুকে জাপটে পড়ার মানে কি? না জানি উনি কি ভেবেছে। ছি। নিভ্রর মনে শীতলতা বিরাজ করছে। সাফা লজ্জায় লাল হয়ে ওয়াশরুমের দরজাটা আস্তে করে বন্ধ করে দেয়। হাতে ব্যথা হয় তীব্র, তার চেয়ে তীব্র বুকের ব্যথা। সাফা দরজায় ঠেস দিয়ে দাঁড়ায়। নিভ্র মুচকি হেসে বাহির থেকে ঠেস দিয়ে বুকে হাত দিয়ে ভাবে, ভালোবাসা আসলেই ভয়ঙ্কর জিনিস। নিউ জেনারেশনের চাইতে ওল্ড জেনারেশন এটা বেশি ভালো জানে। যেমন তার দাদা কাল রাতে কত সুন্দর করে বর্ণনা দিয়েছে, তারা আসলেই সত্যিকারের ভালোবাসার সন্ধানে প্রেমে পড়েছিল, দেহের সন্ধানে নয়। সাফা দরজায় ঠেস দিয়ে জোরে জোরে শ্বাস নেয়। দুজন দুজনের পিঠের সাথে লেগে আছে, দূরত্ব শুধু একটা দরজা দেয়াল। সাফা নিজেকে আয়নায় দেখে। লজ্জায় তার গাল লাল হয়ে আছে। হাত ভর্তি পানি নিতে ধারটা কাঁপে খুব। ব্যথায় চোখে পানি আসে। কষ্টের সাথে সে অজু করে হাতের ব্যান্ডেজ ভিজিয়ে ফেলে সম্পূর্ণ। সাফা দরজা খুলে বাহিরে এসে নিভ্রকে পেল না। বিছানায় তোয়ালে রাখা, হয়তো রেখে চলে গেছে। নিচে জায়নামাজ বিছিয়ে দিয়েছে। সাফার খুশি লাগে এত সুন্দর করে জায়নামাজ বিছিয়ে দিয়েছে দেখে। সাফা নামাজ পড়ে। ব্যথায় তার হাত থেকে রক্তক্ষরণ হয়। মোনাজাত করতে গিয়ে হাত খুব করে কাঁপে। সাফার হাত পড়ে যাবে এমন সময় নিভ্র রোমে আসে। সে ভেবেছে নামাজ পড়া হয়তো শেষ। সাফার হাত পড়ে যাচ্ছে বারবার। সাফার ব্যথা হয় খুব। নিভ্র চোখ বুজে সাফার দুহাতের মাঝে নিজে হাত দেয়। সাফা মাথা ঘুরিয়ে তাকায়। নিভ্র চোখ বুজে বসে আছে। সাফা হাসে। লোকটা চোখ বুঝলেও কত সুন্দর লাগে। ভাগ্যিস নামাজ পড়া শেষ, তা না হলে নিভ্রকে এভাবে দেখার অভিযোগে তার যে কি হতো কে জানে। সাফার মোনাজাত শেষ হয়। নিভ্র সাফার হাত দেখে ভয় পেয়ে যায়। দুহাতের ব্যান্ডেজে রক্ত ভরে উঠেছে, ব্যান্ডেজও ভিজে গেছে। নিভ্র সাফার দিকে রাগি চোখে তাকিয়ে বলে, পানি দিয়ে উজু না করে উজু করা যায় সাফা? যেহেতু তুমি অসুস্থ, আল্লাহ সব রকমের সুবিধা দিয়েছে আমাদেরকে। সমস্যা হলে উজু করার নিয়মও ভিন্ন আছে, তুমি জানো না? সাফা ভাবে। তারপর তায়াম্মুম করার কথা মনে পড়ে। এটা তার মনে ছিল না। সাফা হেসে বলে, করা তো শেষ, এখন বলে কি হবে? তুমি নিজের কেয়ারলেস ভাবটা পাল্টাবে না, না? এটাই প্রতিজ্ঞা করেছো মনে হচ্ছে। আজই মেয়ে একটা। ওঠো। বকেনকা। নিভ্র হেসে মনে মনে বলে, বিয়ের পর নয় আদর করে দেব। কিন্তু মুখে বলতে পারে না কথাটা, মনেই রয়ে যায়। সাফাকে কোলে তুলে নিয়ে নিভ্র মজা করে বলে, এত বড় হয়েও কোলে ওঠার সুযোগ পাচ্ছ, তাই মনে হচ্ছে হাতছাড়া করতে চাও না। সাফা চোখ রাঙিয়ে তাকায়। নিভ্র সাফাকে বসিয়ে দেয়। হাতে ব্যান্ডেজ খুলে দিতে দিতে বলে, ভয় পেয়েছি। এবার আর এদিকে আগে চোখে তাকাতে হবে না। চোখ বোঝো, নাহলে তুমি আবার সেন্সলেস হয়ে যাবে। চোখ বুঝতে বলেছি না, বোঝো। সাফা চোখ বুজে পাতাগুলো খিচে নিভ্র তাকিয়ে থাকে কতক্ষণ টোলের দিকে। তারপর হাত ব্যান্ডেজে মন দেয়। সাফা কিছুক্ষণ পর পর মুখ কুঁচকে ওঠে। নিভ্র ফু দিয়ে দিয়ে হাত ব্যান্ডেজ করে। রাফা মাত্র রুমে ঢুকতে গিয়েই এই দৃশ্য দেখে। রাফা আকাশ থেকে পড়েছে মনে হয়। ভয়ঙ্কর চোখে সে নিভ্রর দিকে তাকিয়ে আছে। নিভ্র এত সকালে সাফার রুমে হাতে ব্যান্ডেজ করছে। ব্যান্ডেজ তো পরেও করতে পারত। এত সকাল সকাল রাফার রাতের কথা মনে পড়ে। মিটিয়ে হেসে সে বাইরে চলে আসে। মনে মনে বলে, ভাই তুই তো গেয়া কামছে। ডাইনিংয়ে বসে আছে সবাই। বাড়ির সবাইকে ডাইনিংয়ে একসাথে দেখে মাহবুব চৌধুরীর বেশ ভালো লাগছে। নিভ্র আছে টেবিলে। নিভ্র তার মায়ের সাথে এখন একটু একটু কথা বলে। আজকে নিভ্রকে টেবিলে দেখবে এটা মাহবুব জানত, তাই তিনি হাসছে। রাজীব চৌধুরী প্রশ্ন করে, বাবা একা একা হাসছো কেন? আমাদেরকেও বলো, আমরাও হাসি।
ভালোবাসি তাই খুশি খুশি থাকি, সাথে হাসি। সাথে সাথে নিভ্র কেসে ওঠে, কারণ সে আর চোখে সাপাকে দেখছিল আর মিটমিটিয়ে হাসছিল। নিভ্রর এমন কাণ্ড কারো চোখেই ধরা পড়েনি মাহবুব ছাড়া। যদিও কথাটা তিনি এমনি বলেছে, তবুও নিভ্রর কাশি শুনে সবাই তার দিকে তাকায়। অভ্র পিঠ চাপড়ে পানি দেয়। নিভ্র পানি খেতে খেতে দাতার দিকে তাকায়। তিনি এবারও হাসে। নিভ্র চোরের মতো চোখ নামিয়ে নেয়। সাপাকে ইফতেকার খাইয়ে দেয়। সবার খাওয়া দাওয়া শেষে মাহবুব সবার উদ্দেশ্যে বলে, সবাই সব গুছিয়ে নেবে, কালকে আমরা রওনা হব। সাফা অবাক হয়ে প্রশ্ন করে, কোথায় যাবেন দাদাজান? আমি না, আমরা সবাই যাব সিলেটে। রাফার বিয়ে সেখানেই হবে। নিশানদের আর আমাদের গ্রামের বাড়ি সেই দিকেই, তাই সবাই মিলে সেখানেই যাব। বিয়ে আমাদের বাড়িতে হবে। রাফার দাদিজান ইচ্ছা ছিল এটা। আমাকেও নেবেন? তুমি ছাড়া তো আমরা যাবই না, তুমিই তো আসো। সবাই হাসে। নিভ্রর নিজেকে চোর মনে হচ্ছে। সবাই তার দিকে কেমন করেই তাকাচ্ছে। রাফা সাফাকে জড়িয়ে বলে, মিষ্টি দোকান ছাড়া তো আমি বিয়েই করব না। অভ্র কাট কাট বলে, তোর মুখে এটা মানায় না। যে নিজের বিয়ের ব্যবস্থা নিজে করে সে বুঝি একজনের জন্য বিয়ে করবে না? এটাও বিশ্বাস করতে হবে আমাদেরকে? আহাম্মক নাকি আমরা? রাফা চোখ রাঙিয়ে চেঁচিয়ে ওঠে। ভাইয়া, সবাই হাসে খিলখিল করে। নিভ্র নিজের রুমে হুমায়ুন স্যারের বইয়ে ভরিয়ে ফেলেছে। বারান্দা ভর্তি সাদা গোলাপের চারা লাগিয়েছে। সাথে কিছু আলাদা গোলাপও আছে, যেমন কালো, হলুদ, হালকা গোলাপি, লাল, টকটকে। নিভ্র নিজের বারান্দায় দাঁড়িয়ে দেখে সব ঠিকঠাক আছে কিনা। নিভ্র বারান্দায় চোখ বুলিয়ে হাসে, মুখে বলে, আসলেই সুন্দর লাগছে। ফুলগুলো তোমার মতো সুন্দর। শুধু তুমি আমার হলেই হয়, কিন্তু তুমি কি হবে আমার? নিভ্রর হাসি মিলিয়ে যায়। সাফা যদি তাকে পছন্দ না করে, তার মনে যদি অন্য কেউ থাকে, সে যদি কাউকে তার মতো করেই ভালোবাসে, তখন কি করবে সে? নিভ্রর দম আটকে আসে, ভয় জাগে মনে। সে নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ভাষা খুঁজে বেড়ায়। সাফার চঞ্চলতায় তার মনের কথা খুঁজে বের করা কঠিন একটা কাজ। নিভ্র মনে মনে ঠিক করে সাফার মনের খবর আগে জানতে হবে, তারপর সে জায়গা করবে মনে। জুলুম করে নয়, ভালোবেসে জিততে চায় সে। রাফা সাফার জামা কাপড় গুছিয়ে দিয়েছে। সাফা পা গুটিয়ে বসে আছে। রাফা একবার সাফার দিকে তাকায় তো একবার জামা গুছিয়ে নিচ্ছে। সাফা খুশি, তার চোখে মুখে আনন্দ দেখার মতো। রাফা সাফার দিকে তাকিয়ে বলে, মিষ্টির দোকান মনে হয় খুব খুশি। অনেক। বাবার সাথে কতদিন পরে দেখা করতে পারবো। কি যে মজা হবে। আপু, তোমাদের বাড়িতে কে কে আছে? অনেকেই আছে, তবে একটা ডেঞ্জারাস প্রাণী আছে, তার থেকে একটু দূরে থাকবে, সে আসলেই ডেঞ্জারাস। সাফা অবাক হয়ে বলে, আপনারা কি বাঘ পালেন বাড়িতে? রাফা হেসে বলে, সে বাঘ না, হায়নার মতো, নেকড়ের মতো মারাত্মক, সব সময় হামলে পড়তে চায়, বিশেষ করে তোমার ওপর পড়বে। সুন্দর মেয়েকে তার পছন্দ না, তার ওপর তুমি তো আর বলতে চেয়েও বলল না। হেসে সাফার হা হয়ে আসা মুখ মিলিয়ে দেয়। বলেন কি আপু, এত ডেঞ্জারাস প্রাণী বাসায় রাখার মানে আছে বলেন? চিড়িয়াখানায় দিচ্ছেন না কেন? আর এগুলো বাড়িতে রাখার মতো প্রাণী নাকি? বাঘ না হয় সুন্দর আছে, তাই মানুষ শখে পড়ে কেউ কেউ পালে, কিন্তু নেকড়ে এটা রাখার মতো প্রাণী নাকি? কিছু করার নেই, আমি তো চাই না, মন চাই চিড়িয়াখানায় রেখে আসি, কিন্তু মামার মেয়ে বলে কথা, তার উপরে বেস্ট বিজনেসম্যানের মেয়েও। সাফা যেন আকাশ থেকে টুপ করে পড়েছে, এমনভাবে হা করে তাকিয়ে আছে রাফার দিকে। বলে কি মেয়ে, ভাইও সকাল থেকে কেমন কেমন বিহেভ করছে, আর এখন বোনটাও কেমন পাগলের মতো পড়ে বকছে। সাফা হা করে প্রশ্ন করে, কি বলছো আপু? তোমার মামার মেয়ে একটা নেকড়ে? তোমার মামি কি মানুষ? মামি মানুষ। মানুষের পেট থেকে নেকড়ে কেমনে হয়? আপু কি সব বলছো? মাথার উপর দিয়ে যাচ্ছে। মানুষের বাচ্চা নেকড়েও হতে পারে? আল্লাহ, কি সাংঘাতিক ব্যাপার। তোমাদেরকে কামড়ে দেয় না? না, ভাইয়াকে বেশি দিতে চাই, তোমাকে দিবে না, তবে তোমাকে দেওয়ার সম্ভাবনা আছে বেশি। ভাইয়া চাইতেও তোমার ঝুঁকি বেশি। সবাই বড় ভয় পাচ্ছে। এটা কেমন মানুষ একটা নেকড়ের সাথে থাকে, আর নেকড়েটা আবার মানুষের বাচ্চা? সবাই পাগল নাকি? কিসব বলছে? সবার মনে হচ্ছে সে নিজেই পাগল হয়ে যাবে এসব মানুষের মাঝে। সাফা নিজে নিজেই বলে,
সাফা, তোকে তো গিলে খেয়ে ফেলবে মনে হয়। তুই বরং তোর বাবার কাছে চলে যাস, তাও তো নেকড়ের হাতে মরতে হবে না। আল্লাহ, শুনেছি নেকড়ে অনেক অসভ্য প্রাণী হয়, দয়া মায়াবিহীন। রাফা হাসে শব্দ করে। সাফার মুখের চুপসানো ভাব দেখে তার প্রচণ্ড হাসি পাচ্ছে। সাফা রাফার হাসির মানে বুঝতে পারছে না, তাই হা করে তাকিয়ে আছে। রাফা সাফার গাল টেনে বলে, আরে নিভ্র ভাইয়া আছে না, ভয় কিসের? ভাইয়া এসব নেকড়ে, বাঘ, সাপ, কালসাপ, কুমিরের থেকেও বেশি ভয়ঙ্কর প্রাণী সিংহ। আর রাজা রাজাই থাকে, বুঝলে? ভাইয়া বাঁচাবে তোমাকে, নেকড়ে হোক বা সাপ হোক, সব কিছু থেকে। ডোন্ট ওয়ারি ডিয়ার মিষ্টির দোকান। সাফা আহমকের মতো তাকিয়ে আছে। এছাড়া আর কিছু করার নেই। তার মনে হচ্ছে সে ভুল করে চৌধুরী ভিলা ফেলে চিড়িয়াখানায় চলে এসেছে, তাও ভয়ঙ্কর প্রাণীদের মাঝে। ইনোসেন্ট বাচ্চা মেয়ে হয়ে বেচারি সে। সাফা নিজের রুমে পায়চারি করছে, চুলগুলো আঁচড়াতে চাইছে কিন্তু হাতের ব্যথার জন্য পারছে না। মাথার চুলগুলো তার এলোমেলো হয়ে আছে, এতে সে প্রচণ্ড বিরক্ত। চুল বড় রাখলে যতটা সুন্দর লাগে, একে যত্ন করতে ততটাই কষ্ট। সাফার চুল আঁচড়াতে এমনিতেই হিমশিম খেতে হয়, তার উপর আবার এখন হাতে ব্যথা। সাফা হাত দিয়ে সামনে আসা চুলগুলো পেছনেই সরাতে চায়, কিন্তু ব্যথার জন্য পারছে না। সাফা ড্রেসিং টেবিলের সামনে বসে ওনা ঠিক করে চিরুনি হাতে নেয়, খোপার কাঠি টেনে খুলে ফেলে। পরক্ষণে তার লম্বা সিল্কি সরু চুল এলোমেলো হয়ে পিঠে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সাফার পিঠ জুড়ে তার চুলেরা লেপটে আছে, কিছু অবাধ্য চুলে সাফার চোখে মুখে আঁচড়া পড়ছে। সাফা সেগুলো সরাতে ব্যস্ত হয়ে পড়ে, হাতে টান লাগে, কাটা জায়গায় ব্যথা হয়। হাত থেকে কেউ চিরুনির টানতেই সাফা চমকায়, গোল গোল চোখে পেছনে ঘুরে তাকায়। দ্রুত ঘোরার কারণে সাফার চুল পেছনে থাকা ব্যক্তির গায়ে আছড়ে পড়ে। সাফা অবাক চোখে তাকিয়ে আছে তার পেছনে থাকা লোকটার দিকে। সাফার ভাবনার বাহিরে গিয়ে লোকটা তার চুলগুলো হাত দিয়ে মুখ থেকে সরাতে ব্যস্ত হয়। সাফা চরম চমকায়িত চোখে তাকিয়ে বলল,